নারী তোমার সাহসিকতাই তোমার সৌন্দর্য। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে স্যান্ডেলিনা গ্ল্যামার গাইড। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমাদের গ্ল্যামার গাইড অনুষ্ঠানটি সাজিয়েছি ভিন্ন আঙ্গিকে। এজন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুইজন সফল ও সাহসী নারীকে, শুনতে তাদের সাফল্যের কথা। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডান পাশে আছেন ডাক্তার তানজিবা রহমান এবং আমার বাম পাশে আছেন সাদিয়া বিনতে লিয়া। প্রথমে আমরা তানজিবা আপুর কাছে শুনবো তার সাফল্যের কথা। আমার পড়ালেখা শহীদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজে, একদম নার্সারি থেকে শুরু করে ইন্টার পর্যন্ত আমি এখানে ছিলাম। বেশ মজার একটা স্কুল, গার্লস স্কুল। বেড়ে ওঠাটাও একদম মেয়েদের সাথে, মেয়েদের দুনিয়া, মেয়েদের ভুবন, একেবারেই অন্যরকম, কিন্তু আমাদের খুব মজা হতো। তো যেহেতু মোটামুটি মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলংস করি, ছোটোবেলাতে কষ্ট কি এটা দেখিনি, কারণ আব্বু আম্মু সেভাবে বড় করেছে। তো হেসে খেলে স্কুল লাইফ শেষ হয়ে গেল। ইন্টারে ওঠার পর মনে হলো হ্যাঁ, এখন ক্যারিয়ার বিল্ড আপ করার সময়, কারণ ইন্টারে পরে আসলে ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হব সেটা চিন্তার বিষয়। তবে আমার ফ্যামিলির যেটা প্রবলেম সেটা হচ্ছে হয় হতে হবে ডাক্তার, না হলে ইঞ্জিনিয়ার, না হলে ফ্যামিলি থেকে গ্রহণযোগ্যতা নাই। তো সেই হিসেবেই পড়াটা বা পড়ার ওভাবে ঠিক করা হলো, সায়েন্সে পড়া হলো। তারপর ওখান থেকে পাশ করে যখন বের হয়ে আসলাম, সরকারি মেডিকেলের জন্য অ্যাপ্লাই করা হলো। ঢাকার বাইরে যেতে দেওয়া হবে না, কারণ মেয়ে মানুষ, এই চিন্তা করে ঢাকার ভিতরেই মেডিকেলে পড়ার জন্য আব্বু বলল যে তাহলে ডেন্টালে পড়ো, অসুবিধা নাই, ডেন্টাল তো বেশ ভালো। আমার বড় বোন ছিল, ফুফাতো বোন, সেই জন্য এই ডেন্টালে পড়া হলো। ডেন্টালে পড়া পর্যন্ত বেশ ভালোই চলছিল। প্রথম বছরটাও বেশ ভালো গেল, দ্বিতীয় বছরও বেশ ভালো গেল। তৃতীয় বছরে এসে বিয়ে করা হলো নিজের পছন্দেই। আচ্ছা, এরপরে যেটা হলো সেটা হচ্ছে পড়াটা হঠাৎ করে থেমে গেল, কারণ মেয়েদের জন্য যেটা প্রবলেম বাংলাদেশে, যে এক ঘর থেকে অন্য ঘরে গেলে বউ হিসেবে বিশেষ করে কিছু দায়িত্ব পালন করতে হয়, কিছু জিনিস মানতে হয়, যার কারণে পড়াটা প্রায় 1.5 বছরের মতো পিছিয়ে গেল। 1.5 বছর পরে আবার আমার আব্বু খোঁজ খবর নিয়ে যেভাবেই হোক, ফ্যামিলির অমতে ছিল, ফার্স্টে ফ্যামিলির সাথে ম্যাচ করছিল না, চেষ্টা করে পড়ালেখাটা আবার স্টার্ট হলো। এবং খুব বেশ কষ্টের করেই টিউশনি, মানে খরচটা আগে আব্বু আম্মু টোটাল বেয়ার করতো, এখন যেহেতু আর বেয়ার করছে না, হাজব্যান্ডেরও অবস্থা সেরকম ভালো ছিল না, টিউশনি, বিভিন্ন কাজ, পার্ট টাইম জব করে পড়া শেষ করতে হলো। একটা পছন্দ ছিল, বাচ্চাদের নিয়ে কাজ করতে ভালো লাগতো, বাচ্চাদের পড়াতে ভালো লাগতো, এবং টিচার হিসেবে তখনও বেশ সফলই ছিলাম। একজন ডাক্তার হিসেবেও টিচার হওয়া কিন্তু আসলে একরকম না। তবে যেই জিনিসটা ওখানে ফিল হতো যে আসলে শিক্ষক অনেক বড় একটা পেশা, সবাই কিন্তু পড়াতে পারে না। আমরা হয়তো অনেকেই ভালো স্টুডেন্ট, বাট পড়ানোটা অত সোজা না। আপনার পড়া যে বুঝবে বাচ্চা, এটা ভালো লাগতো। সেখানে একটা ইংলিশ মিডিয়ামে জব করতাম। পড়া শেষ হলো, পড়া শেষ হওয়ার পরে সোহরাওয়ার্দী মেডিকেলে পিজিটির জন্য অ্যাপ্লাই করলাম, এবং সোহরাওয়ার্দী মেডিকেলে পিজিটি প্রায় মধ্যে তখন হঠাৎ করে মনে হলো যে বিকালে চেম্বার করা দরকার, নাহলে তো আমার প্র্যাকটিসটা হচ্ছে না। বিকালে চেম্বারও করতাম এবং সকালে কিছু সময় আমি খালি পেতাম। আচ্ছা, এবং 2016 সালে তখন আমি মিরপুর একটা স্কুলে, ইংলিশ মিডিয়ামটা আগে ছেড়ে দিয়েছি, পরে একটা স্কুলে অ্যাপ্লাই করলাম টিচার। সকালবেলাতে আমি বাচ্চাদের পড়াতে চাই, এটা ভালো লাগতো দেখেই অ্যাপ্লাইটা করা। 2016 সালে স্কুলে জব শুরু করার পরে, আগে যেহেতু ইংলিশ মিডিয়ামের এনভায়রনমেন্ট ওটা একটা আলাদা, আর বাংলাদেশি স্কুলগুলা, বাংলা মিডিয়াম স্কুলগুলা সম্পর্কে আগে আসলে ধারণা ছিল না। স্কুলে কি টিচাররা পড়াচ্ছে, বের হয়ে যাচ্ছে না। আসলে স্কুল অথরিটি, যারা নর্মাল বেসরকারি স্কুল, এরা একটু অন্য টাইপের হয়। গার্জেনদের বিশাল মানে প্রেশার থাকে, বাচ্চা চলে না যায় অন্য স্কুলে। এটার জন্য অথরিটি থেকে যেরকম প্রেশার, গার্জেনেরও সেরকম প্রেশার থাকে। তো ওটা নিয়ে কাজ করতে করতে হঠাৎ করে ফ্যামিলিতে যেটা হতো, সময় দিতে পারতাম না। আর আরেকটা জিনিস ছিল, আমার হাজব্যান্ড একটু রুড ছিলেন, ওনার বাইরে যেতে হবে, বিদেশে যেতে হবে, বাংলাদেশে থেকে যাচ্ছি, সফল হয়ে যাচ্ছিলাম। তারপরেও যেটা বিশাল ব্রেক থ্রু হলো,
আমার সাথে ওনার আর ম্যাচ করতেছিল না, উনি আরেকটা সেকেন্ড বিয়ে করে নিল এবং 2016 আমাদের ছাড়াছাড়ি কমপ্লিট হয়ে গেল। 2016-এর লাস্টের দিকে আমার ছেলেটাকে উনি নিয়ে ফেলায় এবং আমাকে দেখতে দেওয়া হতো না। তখন মনে করলাম যে না, আচ্ছা যেহেতু বাচ্চাদের প্রবলেম, আমার একটা কষ্ট বাচ্চা দেখতে পাচ্ছি না, বাচ্চাদের নিয়েই কাজটা শুরু করি। 2016-এ পরিচয় হলো জসিমউদ্দিন জয় নামে একজনের সাথে। উনি আমাদের স্কুলে কিছু প্রোগ্রাম করতেন এবং আমার খুব ভালোও লাগতো যে বাচ্চাদেরকে আসলে যে বিনোদনমুখী শিক্ষা দেওয়া, এই জিনিসটা কিন্তু আমাদের দেশে প্রচলন নাই। আমরা প্রত্যেকটা বাচ্চা বিশাল একটা ব্যাগ নিয়ে স্কুলে যাই, সারা দিন লেখাপড়া করে বাসায় ফেরত আসতেছি, খেলার জায়গা নাই, নিজেকে ক্রিয়েটিভ বা ইনোভেটিভ হিসেবে ডেভেলপ করে দেওয়ার কোনো সুযোগ নেই, যেটা উনি খুব বেশ ভালোভাবে করছিলেন। এবং আমার কাছে মনে হলো না, এই কাজটা আসলেও ভালো এবং অ্যাপ্রিসিয়েটেবল এবং আমার করা উচিত। অ্যাপ্রিসিয়েট কিভাবে করা যায় বা আমার পড়ানোর টেকনোলজিতে কিভাবে টানা যায়। তো ওনার সাথে আমার যেটা কথা হলো যে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, আসলে আমরা যেভাবে পড়ছি গতানুগতিক শিক্ষা ব্যবস্থা, এটা আসলে ভালো না এবং এটা আমাদের মাইন্ড ডেভেলপ করতেছে না। আমরা নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে থাকছি, পড়াটা নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে। আমাদের জানার পরিধিটা যদি আরও বাড়াতে হয় তাহলে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা হচ্ছে বেস্ট। তো 2016-এর থেকে শুরু করলাম এটা সম্পর্কে জানা, যে আসলে কীভাবে কাজটা করতে হয়, কিভাবে ডিজিটাল কন্টেন্টটা কি, ডিজিটাল মানে একটা স্কুল ডিজিটাল হতে পারে কিভাবে, সেটা নিয়ে কাজ শুরু করলাম। তো 2017টা লাগলো আমার টোটাল নিজেকে রেডি করতে, যে না আমি আসলে ডাক্তারি পেশাটা থেকে একেবারেই আলাদা একটা জায়গাতে এসে কাজ করছি, কিন্তু কাজ করতে ভালো লাগতো, মনে হতো হ্যাঁ আমি কিছু দিতে পারছি এবং মনে হতো যে হ্যাঁ আচ্ছা বাচ্চারা খুব এনজয় করে ক্লাসটা, একটা নতুন একটা হয়তো গল্প পড়াচ্ছি, সেটাও একটা কবিতার মাধ্যমে, একটা মিউজিকের মাধ্যমে। 2018-এ এসে বাংলাদেশের প্রায় 200টা স্কুলে আমার ডিজিটাল শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেছি। শিশুরাই হবে প্রোগ্রামার বানাবে, রোবট, এটা নিয়ে। এবং মহিলা পলিটেকনিকে যেটা আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করি, এটার উপরে 2018 জুনে আমি ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পাই এবং 2018-এর অক্টোবর মাসে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2018 পায়। তো বেশ টাফ একটা সিচুয়েশন গিয়েছে, বাট ভালো লেগেছে। আচ্ছা, এবং চেষ্টা করছি দেশের শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ করতে। দর্শক, আমরা তানজিম আপুর সাফল্যের কথা শুনলাম, এবার চলে যাব সাদিয়া আপুর কাছে। আপু, আপনার সাফল্যের কাহিনীটা যদি বলেন। প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গ্রামে আমার জন্ম এবং এমন একটা পরিবেশে আমার জন্ম যেখানে নারী শিক্ষাটাকে খুব কম প্রাধান্য দেওয়া হতো। তারা মনে করা হতো যে একটা নির্দিষ্ট একটা স্টেজের পরে মেয়েদের বিয়ে দেওয়া উচিত এবং নারীরা যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এবং তাদের উচ্চশিক্ষা পুরোপুরি সম্পন্ন করতে পারে, এটা তাদের একটা ধারণা ছিল না। তো যাই হোক, তো আমার মা সবসময় বদ্ধপরিকর ছিল আমার পড়াশোনার ব্যাপারে এবং আমার মায়ের স্বপ্ন ছিল যে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আগে কখনো আমাকে বিয়ে দিবে না বা আমার নিজে প্রতিষ্ঠিত হওয়ার আগে। তো যাই হোক, তো একটা সময় আমি পড়াশোনা করার জন্য ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে আসার পরে আমি যখন এসএসসি লেভেল ছিলাম তখন আমি সায়েন্স থেকে পড়লাম। তো কিন্তু আমার সেই সায়েন্স ভালো লাগতো না। আমার ভালো লাগতো অর্থনীতি, আমার ভালো লাগতো রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি। তো যখন আমি আমার বাবাকে বললাম যে আমার সায়েন্স ভালো লাগে না, আমি হচ্ছে ইকোনমিক্স নিয়ে পড়তে চাই বা ইন্টারন্যাশনাল রিলেশনস বা এই ধরনের সাবজেক্ট নিয়ে পড়তে চাই, তখন বাবা বলে যে তোমার পড়াশোনা করারই দরকার নেই, তোমাকে এখন বিয়ে দিয়ে দিব, যেহেতু তুমি সায়েন্স ছেড়ে দিচ্ছ, সায়েন্স ছাড়া হয়তো অন্য কিছুর ভ্যালু নেই, উনি এটা মনে করতো। কিন্তু আমার যেটা ভালো লাগে আমি তো সেটা নিয়েই পড়তে চাই। তো খুব একটা কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন এবং আমার বাবার পরিবার কিছুটা কট্টরপন্থী হওয়ায় এবং বাবাকে খুব বলতো যে মেয়েকে আর পড়ানোর দরকার নেই, মেয়েকে তোমরা বিয়ে দিয়ে দাও, এ ধরনের কথা বলতো। তো একটা সময় খুব ভেঙে গিয়েছিলাম যে পড়াশোনাটা কি তাহলে শেষ করতে পারবো না। কিন্তু আমি তখন থেমে যাইনি। আমি তখন নিজের সংগ্রাম চালিয়ে এবং নিজের একটা আত্মবিশ্বাসকে নিয়ে আমি আর্টসে চলে যাই এবং সেখান থেকে আমি আমার পূর্ণোদ্যমে আমার পছন্দের বিষয়গুলো নিয়ে পড়তে থাকি এবং একটা সময় যখন এইচএসসি আমার কমপ্লিট হয় তখন আমাদের কলেজের মধ্যে আমি কিন্তু ফার্স্ট হই আমার রেজাল্ট নিয়ে, যেখানে আমি স্যাটিসফাইড হতে পেরেছি।
অ্যান্ড তারপর যখন ভর্তি পরীক্ষা দিই তখন আল্লাহর রহমতে আমি আমার পছন্দের সাবজেক্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই টেলিভিশন অ্যান্ড মিডিয়া স্টাডিসে। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি মেধা তালিকায় 34তম স্থান অধিকার করি, যেটা হয়তো আমি যদি সায়েন্স নিয়ে পড়তে যেতাম তাহলে হয়তো সেটা হতো না, কারণ সেটা আমার পছন্দের বিষয় ছিল না। কিন্তু বর্তমানে আমি আমার পছন্দের বিষয় নিয়ে পড়তে পারছি। তো যাই হোক, এটাই হচ্ছে আমার সাফল্যের গল্প, যে বাবার চাপ এবং পরিবারের চাপের কাছে আমি কখনোই মাথা নত করিনি। আমি আমার পছন্দের জিনিস নিয়ে পড়েছি এবং এটাই হচ্ছে আমার সাফল্যমণ্ডিত কথা। পরের প্রশ্ন তানজিব আপুর কাছে। আপু, এই সাফল্যের এই যে আপনার জীবন, এর পিছনে কার প্রেরণা সবচেয়ে বেশি কাজ করেছে? সবচেয়ে বেশি কাজ করেছে জসিমউদ্দিন জয়ের। একদম ডিজিটাল সিস্টেমটা আমার জন্য নতুন ছিল, ডিজিটাল বাংলাদেশ কথাটাও আমি অর্থ বুঝতাম না। তো উনি আমাকে বুঝিয়েছে যে আসলে ডিজিটাল বাংলাদেশ যদি করতে চাই একদম রুট লেভেল থেকে স্টার্ট করতে হবে। বাচ্চাদেরকে শেখাতে হবে ডিজিটাল ডিভাইস দিয়ে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে আসতে হয়। তারপরে একদম রুট লেভেল থেকে যদি আমরা এই জিনিসটা চেঞ্জ করে দিই, এখন কিন্তু আর প্রবলেম হওয়ার কথা না। যেখানে আমরা বলা হয় যে বাংলাদেশ 200 বছরে পিছিয়ে গিয়েছে, তো আমার মনে হয় না 200 বছরে পিছিয়ে গিয়েছে। যে এই বাংলাদেশে 8 কোটি ফেসবুক ইউজার আছে, সেই বাংলাদেশের রুট লেভেল থেকে ডিজিটাল ডিভাইসটা ইউজ করে বাচ্চাদের পড়াশোনা করা উচিত। আর ওদেরও একটা সুবিধা, খেলাধুলা পাচ্ছে না, বিনোদনমুখী শিক্ষা। আমাদেরও একটা সুবিধা যে না, আমাদের বাচ্চাগুলো আসলেও শিখছে, আমরা এটা আশা করতে পারি। আপু, একই প্রশ্ন আপনার কাছেও, যে আপনার সাফল্যের পেছনে কে প্রেরণা হিসেবে কাজ করেছে? সবচেয়ে বেশি প্রেরণা হিসেবে কাজ করেছেন আমার মা। কারণ আমার মা কখনোই দমে যাননি, কোনো বাধার সম্মুখে উনি পিছু হটেননি, এবং উনি নিজে অগ্রগণী ভূমিকা পালন করে আমাকে আজকে এত দূর পর্যন্ত পড়িয়েছেন, এবং যার কারণে আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি সমস্ত কৃতজ্ঞতা আমি মায়ের কাছে দিতে চাই। আপনাদের মতো এরকম অনেক নারী আছে যারা গ্রামে থাকে, যারা অনেক বাধ্যবাধকতার কারণে অনেক জায়গায় পড়তে পারে না বা কাজ করতে পারে না। তাদের জন্য আপনি কি বলতে চান, বা তারা কিভাবে পারবে যে আপনাদের মতো ঢাকা ইউনিভার্সিটি বা ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তে? প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে, শিক্ষা ছাড়া নারী মুক্তি কখনোই সম্ভব না। যুগে যুগে মহিয়সী নারীরা কিন্তু সেই জিনিসটা আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, বেগম সুফিয়া কামাল, জাহানারা ইমামের মতো মহিয়সী নারীরা। তো শিক্ষা অর্জনের ক্ষেত্রে একজন নারীর প্রধান বাধা হচ্ছে বাল্যবিবাহ। যে এই যে গ্রামাঞ্চলে যে মেয়েদেরকে যে বাল্যবিবাহের শিকার হচ্ছে মেয়েরা, এই বাল্যবিবাহের কারণে কিন্তু অসংখ্য নারীর স্বপ্নগুলো ঝরে পড়ে, কারণ বাল্যবিবাহের সঙ্গে সঙ্গে তাদের শিক্ষাটা বন্ধ হয়ে যায়। তো আমি প্রথমেই যেটা আমি নারীদেরকে বলতে চাই, যে বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে এবং তাদের শিক্ষাটাকে চালিয়ে যেতে, যে কোনো মূল্যেই হোক। তাকে কখনো থেমে গেলে চলবে না, সংগ্রাম করে যেতে হবে। এবং আমি মনে করি সে যদি তার লক্ষ্যে পরিকর থাকে, তাহলে অবশ্যই সম্ভব তার সাফল্য অর্জন করা। হ্যাঁ, বাল্যবিবাহ কিন্তু আমাদের দেশের অন্যতম একটা সমস্যা, এবং দেখা যায় নারীদের ক্ষেত্রে এই কথাগুলো বেশি আসে যে না, বয়স হয়ে গেছে, বিয়ে করে নিতে হবে, এবং পড়াশোনাটা পরে থাকুক, ক্যারিয়ার পরে থাকুক, বিয়েটাই আসল। এবার আপু, একই প্রশ্ন আপনার কাছে, আপনি কি বলতে চান, ওরা কিভাবে সামনের দিকে এগিয়ে আসতে পারে এবং দেশের জন্য কিছু করতে পারে? আসলে এটা সত্যি যে আমাদের, যেমন আমার ক্ষেত্রেও তাই, দ্বিতীয় বিয়ে করো, সংসারটাই অনেক বড় ব্যাপার। তো আমি এটা বলবো না, নিজে প্রতিষ্ঠিত, আমি প্রতিষ্ঠিত মানে আমার দুনিয়া প্রতিষ্ঠিত। তো ঘরে থাকলেই যে করতে পারবো না তা না, আমাদের যে এখন সিস্টেমগুলো রেডি হচ্ছে, সেটার ডিজিটাল সিস্টেমে আপনি ঘরে বসেও কিন্তু আর্ন করতে পারছেন। আপনার নিজের কাছে যদি অর্থনৈতিক স্বাবলম্বিতা থাকে, আপনি নিশ্চয়ই যে কোনো বাধাও অতিক্রম করতে পারবেন। এবং আমাদের যেটা হয় যে আমরা মেয়েরা ঘরের ভিতরে কোনায় যে আটকিয়ে যায় বিয়ে হওয়ার কারণে, সেই জিনিসগুলো কিন্তু অর্থনৈতিক স্বাবলম্বিতার মাধ্যমে দূর করতে পারি। এবং আমি চেষ্টা করছি যে না, নারী ক্ষমতায়নে এই জিনিসটা আসুক, যে আমি ঘরে থাকি, বাইরে থাকি বা যেখানেই থাকি, ইভেন আমি মাদ্রাসার স্টুডেন্টই হই না কেন, মাদ্রাসার একটা শিক্ষার্থী যেটাই হই না কেন, ঘরে বসেও যেন আমার হাতে 2টা পয়সা থাকে, আমি যেন নিজকে বলতে পারি না আমি স্বাবলম্বী, আমি যেন কোনো কাজে যে কোনো মানুষকে হেল্প করতে পারি, বা আমার স্বামীর সাথে, আমার পরিবারের সাথে এসে দাঁড়াতে পারি। দেশ অনেক বড় বিষয়, সেটা পরে রাখি। তো অতখানি অর্জন যদি আমি করতে পারি,
তাহলে ইনশাল্লাহ মনে হয় আমরা নারীরা কেউ পিছিয়ে থাকবো না, এবং কতদিন পরে কেউ বলবে না যে তুমি নারী, তুমি বাসায় থাকো বা তোমার ঘরে থাকা উচিত। হ্যাঁ, ঘরে থেকেও কিন্তু আমি বিশাল অর্জন করতে পারি। সেটাই, মানে নারীকে যদি আলাদা করে না দেখা হয়, যদি বলা হয় মানে মানুষ হিসেবে গণ্য করা হয়, পুরুষ নারী সবাইকে মানুষ হিসেবে গণ্য করা হয়, তাহলে নারীরা কিন্তু সবই করছে, এখনকার সময় সবই করছে। পিছিয়ে পড়া নারীদের ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি? আপনাদের মতো হতে পারবে বা আমাদের মতো এরকম কাজ করতে পারবে এই ওয়ার্ক ওয়ার্ল্ডে? পিছিয়ে পড়া নারীদের ক্ষেত্রে সবার ফার্স্ট যেটা অ্যাডভাইস সেটা হলো তোমার লক্ষ্য স্থির করো। তুমি কি হতে চাও, লক্ষ্য স্থির করার পরে রাস্তা অটোমেটিক তৈরি হয়ে যাবে, এবং বাধা আসবেই, বাধা অতিক্রম করো। আর বাধা অতিক্রম করতে পারলেই তুমি নারী। যেখানে মা, আমরা এত কষ্ট করে মা হই, তো বাধা অতিক্রম করতে পারাটা আমাদের জন্য সোজা আমার মনে হয়। আচ্ছা, একই প্রশ্ন আপনার জন্য আপু, আপনি কি পরামর্শ দিতে চান নারীদের জন্য? প্রথমেই আমি তাদেরকে বলবো যে নিজের মনের মধ্যে সাহসের সঞ্চার করো, এবং আমাদের যে স্যান্ডেলিনা গ্ল্যামার গাইড আজকে এখানকার মূল কথাই হচ্ছে তোমার সাহসিকতাই তোমার সৌন্দর্য। অর্থাৎ কোনো একটা নারীর মাঝে যদি সেই সাহসিকতার বিকশিত হয়, তাহলেই কিন্তু সে পারে সকল বাধাকে অতিক্রম করতে, এবং কোনো বাধাই তার কাছে তখন আর কঠোর মনে হয় না, তার কাছে সমস্ত বাধা কিন্তু উপেক্ষিত হয়ে যায়। তো আমি মনে করি যে সেই সাহসটা সঞ্চার করে এবং নিজের লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করো, এবং আমি মনে করি যে কঠোর পরিশ্রমই পারে তোমাকে সফলতা এনে দিতে। হ্যাঁ, আসলে নারীদের এবং সবার জন্যই লক্ষ্য কিন্তু আগে ঠিক করতে হবে, লক্ষ্য ঠিক করে তারপর ওইভাবে এগিয়ে যেতে হবে, কারণ বাধা সবার জীবনে থাকবে, কিন্তু আমার লক্ষ্যটা ঠিক রাখতে হবে যে আমার এটা চাই এবং আমি ওই জায়গায় দাঁড়াতে চাই। তানজিবা আপু, সাদিয়া আপু, দুইজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাদের, বৈশাখী টিভিকে এবং স্যান্ডেলিনাকে, যারা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে আমাদের সাহসিকতার গল্পটা শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং একই সঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই স্যান্ডেলিনা, বৈশাখী টিভি এবং সকল দর্শককে। প্রিয় দর্শক, সবাইকে আবারও নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে স্যান্ডেলিনা গ্ল্যামার গাইডে।